আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অপটিক্যাল আইসোমার। আজ তাহলে আমরা আলোচনা করব অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার, দেখো অপটিক্যাল আইসোমারদের কি হয়। অপটিক্যাল আইসোমারদের কিন্তু এমনি আইসোমার পড়েছি, চেন আইসোমার, রিং আইসোমার, বিভিন্ন ধরনের আইসোমার পড়েছি। আজ পড়বো অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে তোমাদের মলিকিউলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা সবই কিন্তু মলিকিউলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা সব কিন্তু সেম থাকে। IUPAC নেম, অপটিক্যাল আইসোমারের কিন্তু মলিকিউলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, ইউপেক নেম সব কিন্তু একই থাকে। এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু অপটিক্যাল প্রপার্টির পরিবর্তন হয়। তো অপটিক্যাল আইসোমারিজম দেখতে গেলে আমাদেরকে প্রথম দেখতে হবে কাইরালিটি। কাইরালিটি কি? কাইরালিটি হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের জন্য কোনো একটা মলিকিউল বা কোনো একটা অবজেক্ট তার মিরার ইমেজের ওপর সুপার ইম্পসিবল হয় না। যেমন ধরো আমরা দেখো আমাদের হাতটা নিয়েছি, হাতটা যদি আমরা মিরার ইমেজ দেখি, তার মিরার ইমেজটার সঙ্গে কিন্তু সে সুপার ইম্পসিবল হবে না। তাহলে কাইরালিটি হচ্ছে একটা প্রপার্টি যার জন্য কিন্তু কোনো একটা অবজেক্ট বা কোনো একটা মলিকিউল তার মিরার ইমেজের ওপর সুপার ইম্পসিবল হয় না। তাহলে এই কাইরালিটি প্রপার্টিটা যে মলিকিউল বা যে অবজেক্টের মধ্যে আছে সেটা হচ্ছে কাইরাল মলিকিউল। কাইরালিটি যার মধ্যে আছে, কাইরালিটি ধর্মটা যে মলিকিউলের মধ্যে দেখা যায় সেটাই আমাদের কাইরাল মলিকিউল। তো কাইরাল মলিকিউল বা কাইরাল অবজেক্ট হতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেটা আমাদের হবে কিন্তু অ্যাসিমেট্রিক, অর্থাৎ তার মধ্যে কিন্তু কোনো সিমেট্রি থাকবে না, সেটা হবে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক যদি হয়, অ্যাসিমেট্রি যদি থাকে তাহলেই হবে সেটা আমাদের কাইরাল মলিকিউল বা কাইরাল অবজেক্ট। যেমন অর্থাৎ অ্যাসিমেট্রি মানে কি, সেটা ইকুয়াল দুটো ভাগে ভাগ করা যাবে না, একই রকম দুটো ভাগে আমরা ভাগ করতে পারবো না। অর্থাৎ তার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না বা অন্য কোনো সিমেট্রি থাকবে না, সেইটাই হবে আমাদের কাইরাল। তো দেখো কাইরাল মলিকিউল বা কাইরাল অবজেক্ট, এখানে দেখো আমরা নিচ্ছি CH3 CH2 CH2 CH3। দেখো এটা কিন্তু আমাদের কাইরাল বা অ্যাসিমেট্রিক নয়, কারণ দেখো এখানে যদি আমরা এখানে দেখো আমরা একটা প্লেন অফ সিমেট্রি পাচ্ছি, কারণ এই ভাগের পুরো একই রকম, মানে দুটো আমরা ইকুয়াল পার্টে এটাকে ডিভাইড করতে পারছি। কিন্তু যদি অ্যাসিমেট্রিক হয় তাহলে কিন্তু আমরা দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করতে পারবো না। যদি ধরো এখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করে সেখানে একটা আমরা ক্লোরিন মলিকিউল দিই, তাহলে দেখো এই মলিকিউলটাকে আমরা দুটো ইকুয়াল হাফে ভাগ করতে পারবো? আর পারবো না। তাহলে এই মলিকিউলটা কিন্তু আমাদের অ্যাসিমেট্রিক মলিকিউল বা কাইরাল মলিকিউল হয়ে গেল। এটা কিন্তু কাইরাল মলিকিউল ছিল না, কারণ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি ছিল, কিন্তু এর মধ্যে কোনো সিমেট্রি নেই, তাহলে এটা আমাদের কাইরাল মলিকিউল হয়ে গেল। তো কাইরাল মলিকিউলের মধ্যে দেখো এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে সেই কার্বন যার মধ্যে চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকবে। কাইরাল কার্বনটা হবে sp3 হাইব্রিডাইজ, আর সেটা হচ্ছে তার যে চারটে ভ্যালেন্সি, কার্বনের চারটে ভ্যালেন্সি চারটে ডিফারেন্ট গ্রুপ দ্বারা স্যাটিসফাইড হবে, 4 ডিফারেন্ট গ্রুপস অ্যাটাচড। তাহলে দেখো এই মলিকিউলটা আমাদের কাইরাল মলিকিউল কী করে হচ্ছে দেখি। চারটে কী কী গ্রুপ আছে দেখো, এখানে আছে Cl, এখানে আছে হাইড্রোজেন, এদিকে আছে CH3, আর এদিকে আছে C2H5। তাহলে আমরা দেখতে পেলাম যে এই মলিকিউলটা আমাদের কাইরাল মলিকিউল, এটা হয়ে গেল আমাদের কাইরাল কার্বন। এটাকে আমরা কাইরাল কার্বন বা স্টিরিও সেন্টার বলতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে কাইরাল কার্বন কেমন হয়। কাইরাল কার্বন হবে sp3 হাইব্রিডাইজ, আর তার চারটে যোজ্যতা, চারটে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকবে। এই যদি যে কোনো দুটো গ্রুপ কিন্তু এক হয়ে যেত তাহলে সেটা কিন্তু কাইরাল কার্বন বা স্টিরিও সেন্টার হতো না। তাহলে আমরা কাইরাল কার্বন দেখলাম। এরপর আমরা জানি যে sp3 হাইব্রিডাইজ হলে সেটা আমাদের টেট্রাহাইড্রাল স্ট্রাকচার হবে। তো আমরা এটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচারটা দেখি।
এখানে ধরো কার্বন, এদিকে C2H5, এদিকে আছে CH3, আর এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে Cl। এটা দেখো 3D স্ট্রাকচার। 3D স্ট্রাকচার কেন? দেখো এই খাতার প্লেনে দুটো গ্রুপ আছে, খাতার প্লেনে যে দুটো গ্রুপ আছে সেটা হলো C2H5 আর CH3, আর এই যেটা আমরা ডট ডট দিয়ে দেখেছি সেটা হচ্ছে খাতার নিচ দিকে প্লেনটা, আর যেটা আমরা ব্ল্যাক পুরো মোটা লাইন দিয়ে দেখেছি সেটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, আর যেটা ডটেড লাইনে আছে সেটা হচ্ছে বিলো দ্য প্লেন। আর এই C2H5 আর CH3 আছে খাতার উপরে, এটা যেহেতু 3D স্ট্রাকচার, আর এটা আছে উপরের দিকে অর্থাৎ আমার দিকে, আর Cl আছে খাতার পিছনের দিকে। তাহলে এটা হলো টেট্রাহাইড্রাল 3D স্ট্রাকচার। তো এর যদি আমরা মিরার ইমেজ দেখি, তাহলে মিরার ইমেজ কিন্তু এর উপর সুপার ইম্পোজেবল হবে না, তবেই কিন্তু এটা কাইরাল। তাহলে দেখো Clটা এখানে হবে, এখানে হবে আমাদের হাইড্রোজেন, এখানে হবে C2H5, আর এখানে আমাদের হবে CH3। তাহলে এটা আমাদের কাইরাল কার্বন। তাহলে এটা দেখো কাইরাল কার্বন বলেই কিন্তু এর মিরার ইমেজটা এর উপর সুপার ইম্পসিবল হবে না। আমি কাইরালিটির ক্ষেত্রে বলেছিলাম যে কাইরাল মলিকিউল বা কাইরাল অবজেক্ট সেগুলোই হবে যেটা তার মিরার ইমেজ তার উপরে সুপার ইম্পসিবল কিন্তু হবে না। এর মিরার ইমেজটা দেখো এইভাবে তুলে বসালে Clটা দেখো এইদিকে চলে আসছে, এইভাবে যদি একে তুলে বসাই এর উপর কি সুপার ইম্পসিবল হচ্ছে না। আর এই দুটোকে আমরা কিন্তু পরস্পর বলবো এনানসিওমার। তাহলে এনানসিওমার হলো একে অপরের মিরার ইমেজ হবে কিন্তু তারা কখনোই সুপার ইম্পসিবল হবে না, তারাই হবে এনানসিওমার। একে অপরের মিরার ইমেজ কিন্তু দেখো সুপার ইম্পসিবল নয়, তারাই হলো এনানসিওমার। এরপর ধরো আমরা একটা অন্য এক্সাম্পল দেখি, ল্যাকটিক অ্যাসিড দেখি। ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এখানে COOH গ্রুপ, এদিকে আমাদের CH3, এদিকে OH অ্যাবাভ দ্য প্লেন, আর বিলো দ্য প্লেন হচ্ছে আমাদের হাইড্রোজেন। এটা হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডের আমরা তাহলে এটা দেখো কাইরাল কার্বন, চারটে ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে। তাহলে এর মিরার ইমেজটা দেখি, তাহলে দেখবে এটা যেহেতু কাইরাল তাহলে এর মিরার ইমেজটা কিন্তু এর উপরে সুপার ইম্পসিবল হবে না। তাহলে মিরার ইমেজটা একবার করে আমরা দেখে নিই। এখানে এখানে COOH, এখানে CH3, সরি এখানে COOH, CH3টা এদিকে আমাদের OHটা হবে, এখানে ডট 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 করে H, আর এদিকে আমাদের CH3। তাহলে দেখো এর মিরার ইমেজটা কিন্তু এর উপরে যদি আমরা দেখবে তুলে বসাই এটা কিন্তু সুপার ইম্পসিবল হচ্ছে না। তাহলে আমরা ল্যাকটিক অ্যাসিডে দেখতে পেলাম যে কাইরালিটি রয়েছে, এটা কাইরাল কার্বন, আর এটা এবং কাইরাল মলিকিউল, যেহেতু এর মিরার ইমেজটা এর উপরে সুপার ইম্পসিবল হচ্ছে না। তাহলে আমরা কাইরাল কার্বন দেখলাম, কাইরালিটি দেখলাম, কাইরাল কার্বন দেখলাম, এরপরে দেখবো আমরা PPL, প্লেন অফ পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট। এখানে যদি ধরো আমাদের একটা আলোক উৎস আছে, সেই আলোক উৎস থেকে আলোক রশ্মিগুলো আলোক রশ্মিগুলো বিভিন্ন চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা পড়েছি আলোক উৎস থেকে আলোক রশ্মি আমাদের চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে যদি আমরা একটা নিকল প্রিজম রাখি, এই আলোক উৎসের উপরে যদি আমরা একটা নিকল প্রিজম রেখেছি, নিকল প্রিজম কি করবে? নিকল প্রিজম এই চারদিকে যে আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়েছে সেই আলোক রশ্মিগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনে নিয়ে চলে আসবে। নিকল প্রিজম সেই আলোক রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট ডিরেকশনে নিয়ে চলে আসবে। তখন নিকল প্রিজমের মধ্যে দিয়ে যদি এই চারদিকে আলোক রশ্মিগুলো ছড়িয়ে গেছে সেগুলো যায়, সেগুলো তখন আমাদের এইভাবে ইউনি ডিরেকশনাল হয়ে যাবে, অর্থাৎ একই ডিরেকশন। তাহলে আমাদের আলোক রশ্মিগুলো দেখো নিকল প্রিজমের মধ্যে দিয়ে এসে একই ডিরেকশনে চলে গেল, ইউনি ডিরেকশনাল হয়ে গেল, চারদিকে ছড়িয়ে যাচ্ছে না, ইউনি ডিরেকশনাল হয়ে গেল। এটাকে আমরা বলবো PPL, প্লেন পোলারাইজড লাইট। এই লাইটটা তখন আমাদের হয়ে গেল, এই আলোক রশ্মিগুলো হয়ে গেল PPL। এরপরে এখানে যদি আমরা একটা কোনো কৌটোর মধ্যে বা কোনো জারের মধ্যে এখানে যদি আমরা কোনো একটা কাইরাল কম্পাউন্ড রাখি, অর্থাৎ যে কম্পাউন্ডের মধ্যে কাইরালিটি আছে সেরকম কাইরাল কম্পাউন্ড রাখি, তাহলে কাইরাল কম্পাউন্ডে কি আমাদের হবে? এই কাইরাল কম্পাউন্ডটা
এই কাইরাল কম্পাউন্ডের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই পিপিএলটাকে নিয়ে যাচ্ছি। তখন যদি আলোটা আমাদের ক্লকওয়াইজ রোটেট করে, পিপিএলের মধ্যে যাওয়ার সময় যদি ক্লকওয়াইজ রোটেট করে, তখন এটাকে আমরা বলবো ডেক্সট্রো রোটেটারি। আর পিপিএলটাকে যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে সেটাকে আমরা বলবো লিভো রোটেটারি। তাহলে দেখো, এখানে আমরা একটা কাইরাল কম্পাউন্ড নেবো, তার মধ্যে দিয়ে আমরা পিপিএলটাকে পাঠাবো, যে সেটা তখন আমরা তাহলে বুঝবো কি করে কোনটা ডেক্সট্রো রোটেটারি কাইরাল কম্পাউন্ড আর কোনটা লিভো রোটেটারি কাইরাল কম্পাউন্ড। যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে ডেক্সট্রো রোটেটারি, আর যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন তাহলে হবে লিভো রোটেটারি। এটা কিন্তু পুরোটাই আমাদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে দেখতে হবে। আমরা কিন্তু এক্সপেরিমেন্ট পরীক্ষা না করে কিন্তু বলতে পারবো না কোনটা ডেক্সট্রো রোটেটারি কম্পাউন্ড আর কোনটা লিভো রোটেটারি কম্পাউন্ড। তাহলে দেখো, আমরা এখানে নিচ্ছি সি, একটা এক্সাম্পল নিই, যে এক্সাম্পলটা নিয়েছিলাম C2H5, অ্যাবাভ দ্য প্লেন আছে Cl আর বিলো দ্য প্লেন আছে হাইড্রোজেন। আর এখানে দেখো সি এর মিরার ইমেজটা আঁকছি, CH3 হাইড্রোজেন Cl C2H5। তাহলে এটা যদি আমরা এর মধ্যে দিয়ে যদি আমরা পিপিএল পাঠাই, তাহলে যদি এটা তো আমরা ধরে নিচ্ছি পিপিএল পাঠানোর ফলে এটা আমাদের ক্লকওয়াইজ রোটেট করেছে, তাহলে এটাকে আমরা ডি অথবা প্লাস দিয়ে ডিনোট করব, ডি অথবা প্লাস 2 ক্লোরো বিউটেন। তাহলে অবশ্যই যে এর মিরার ইমেজটা হবে সেটা নিশ্চয়ই আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, তখন এটাকে আমরা বলবো এল অথবা -2 ক্লোরো বিউটেন। তাহলে আমরা দেখো এরা কিন্তু দুজনে অপটিক্যাল আইসোমার। তাহলে অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে দেখো এদের মলিকিউলার ফর্মুলা, স্ট্রাকচার সব কিছুই একই আছে, ইউপেক নেম কিন্তু একই আছে, শুধু যেহেতু এটা প্লাস ক্লকওয়াইজ রোটেট করছে বলে এটা ডি অথবা প্লাস, আর যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে এটা এল অথবা মাইনাস। এরপর আমরা দেখব রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার তখন আমরা SN1 পড়েছিলাম, আমরা বলেছিলাম যে SN1-এ আমরা প্রোডাক্ট হিসাবে কিন্তু রেসিমিক মিক্সচার পাই, আর বলেছিলাম SN2-তে আমরা ইনভার্সন পাই। অর্থাৎ SN2-তে ইনভার্সন পাই, অর্থাৎ যদি আমরা যে কম্পাউন্ডটা দিয়ে SN1 রিয়াকশন করাচ্ছি সেটা যদি প্লাস বা ডি হয়, প্রোডাক্ট হিসেবে যেটা পাবো তার কিন্তু কনফিগারেশনটা হবে এল অথবা মাইনাস। তার জন্য আমরা কিন্তু বলেছিলাম যে ইনভার্সন হয়ে গেছে। এরপরে SN1-এর ক্ষেত্রে দেখেছিলাম রেসিমিক মিক্সচার। তো রেসিমিক মিক্সচার দেখো এখানে আমাদের একটা ফ্লাক্স নিয়েছি, সেই ফ্লাক্সের মধ্যে প্লাস আর মাইনাস কম্পাউন্ড একই পরিমাণে নিয়েছি। ধরো এই কম্পাউন্ডটা নিয়েছি, কিন্তু এর প্লাস পরিমাণ যতটা নিয়েছি মাইনাস পরিমাণও ঠিক অতটাই নিয়েছি। একই কম্পাউন্ডের ডেক্সট্রো রোটেটারিটা নিচ্ছি যতটা পরিমাণ, লিভো রোটেটারিটাও ঠিক অতটা পরিমাণ নিয়েছি। এর মধ্যে দিয়ে আমরা যদি পিপিএল পাঠাই, তাহলে পিপিএলটাকে এটা কি করবে, পিপিএলটা কিন্তু যেমন কোনো রোটেশন হবে না, যেমন ছিল সেরকমভাবে বেরিয়ে যাবে। কেন এরকম হয় বলো তো? কেন এরকম হচ্ছে? কারণ যতটা পরিমাণ প্লাস কম্পাউন্ড আছে ততটা পরিমাণ মাইনাস কম্পাউন্ড আছে। তাহলে প্লাস কম্পাউন্ডটা একে ক্লকওয়াইজ রোটেট করলো, মাইনাস কম্পাউন্ডটা সঙ্গে সঙ্গে আবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দিল। তাহলে যেমন জায়গায় ছিল সেরকম জায়গাতে কিন্তু আবার চলে এলো। তাহলে যদি আমরা রেসিমিং মিক্সচারের মধ্যে দিয়ে পিপিএল পাঠাই, তাহলে সেটা কিন্তু কোনো রোটেশন হবে না, যেমন ছিল সেরকমভাবে বেরিয়ে আসবে। কারণ একটা যতটা পরিমাণে ক্লকওয়াইজ রোটেট করবে, অন্য কম্পাউন্ডটা ঠিক অতটা পরিমাণে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসবে। তাহলে আমরা রেসিমিক মিক্সচার দেখলাম। এরপরে আমরা দেখো এটা আমরা এরকমভাবে লিখেছি, ডটেড অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। এরপরে এটাকে আমরা যদি ফিশার প্রজেকশনে কীভাবে করবো দেখো। এরপরে এটাকে আমরা কনভার্ট করবো ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন কীভাবে করব, ধরো এখানে আমাদের CH3, এদিকে আছে C2H5, এদিকে আছে Cl, এদিকে আছে হাইড্রোজেন। তো ফিশার প্রজেকশন আমাদের একটা হরাইজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। তো এই হরাইজন্টাল লাইনটাকে আমরা বলবো, হরাইজন্টাল লাইনটা হলো লাইন হবে অ্যাবাভ দ্য প্লেন।
আর এই ভার্টিক্যাল লাইনটা হবে বিলো দ্য প্লেন। এবার কি করে করব দেখো, এই কম্পাউন্ডটা নিয়েছি, তো আমরা এখানে চোখ রেখে দেখব, আমাদের চোখটা এখানে থাকবে। এখানে যখন আমরা চোখ রেখে দেখব, দেখো মনে হবে যে এই দুটো আমার কাছে আর এই দুটো দেখো দূরে সরে যাচ্ছে। তাহলে এই দুটো দূরে সরে যাচ্ছে মানে এটা হবে বিলো দ্য প্লেন, আর যে দুটো আমার কাছে আছে সেটা হবে অ্যাবাভ দ্য প্লেন। তো এখানে দেখো আমি আঁকছি। তো এখান থেকে যখন আমি দেখছি, দেখো সিএলটা আমাদের এইদিকে চলে আসছে, হাইড্রোজেনটা এদিকে চলে যাচ্ছে। তাহলে এদিকে হবে সিএল, এদিকে হবে হাইড্রোজেন, আর এই দুটো এরকম ঘরে চলে গেছে। তাহলে উপরে হবে CH3, নিচে হবে C2H5। এইভাবে কিন্তু আমরা এইভাবে যে টেট্রাহাইড্রাল স্ট্রাকচারটা ডটেড লাইন অর্থাৎ বিলো দ্য প্লেন অ্যাবাভ দ্য প্লেন লিখেছিলাম, সেটাকে আমরা এইভাবে ফিশার প্রজেকশনে কিন্তু কনভার্ট করে নিতে পারবো। অর্থাৎ আমরা এখানে চোখ রেখে দেখবো, যে দুটো আমার কাছের দিকে থাকবে সেগুলো হরাইজন্টাল লাইনে হবে, আর যে দুটো আমার থেকে দূরে সরে যাবে সে দুটো আমাদের ভার্টিক্যাল লাইনে হবে। দেখো সিএলটা এদিকে আছে বলে সিএলটা এদিকে হলো, হাইড্রোজেনটা এদিকে সরে যাচ্ছে বলে হাইড্রোজেনটা এদিকে, আর উপরে CH3, নিচে C2H5। এরপর আমরা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি। দেখো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু ল্যাকটিক অ্যাসিডটাকে আমরা ফিশার প্রজেকশনে লিখব CHOOH CH3 অ্যাবাভ দ্য প্লেন OH, বিলো দ্য প্লেন হাইড্রোজেন। তো এখানে আমরা চোখ রেখে দেখব। তো এখানে যদি আমরা চোখ রেখে দেখি, তাহলে দেখো OHটা এদিকে হবে, হাইড্রোজেনটা এদিকে, উপরে COOH আর নিচে H। এরপরে যদি আমরা মিরার ইমেজ দেখি, এখানে মিরার ইমেজ দেখেছিলাম যে সুপার ইম্পসিবল হয়নি, এখানেও তাহলে মিরার ইমেজটা আমরা দেখে নিই ফিশার প্রজেকশনে সুপার ইম্পসিবল হচ্ছে কি না। দেখো মিরার ইমেজটা কিন্তু এর উপরে এরপর তুলে নিয়ে যাও, মিরার ইমেজটা কিন্তু এর উপরে সুপার ইম্পসিবল হচ্ছে না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কাইরালিটি দেখলাম। এরপর আমরা দেখব এনানসিওমার আর ডায়াস্টিডিওমার। এনানসিওমার আমি তোমাদেরকে আগেই বললাম, এনানসিওমার হচ্ছে যারা একে অপরের মিরার ইমেজ হবে, কিন্তু এনানসিওমার হচ্ছে একে অপরের মিরার ইমেজ, এরা দুজনে এনানসিওমার একে অপরের মিরার ইমেজ কিন্তু সুপার ইম্পসিবল নয়। তো আমরা দেখো একটা উদাহরণ নিই, 2,3 ডাইব্রোমো পেন্টেন। তাহলে সেটাকে আমরা আগে স্ট্রাকচারটা দেখি। CH3 পেন্টেন মানে 5টা কার্বন, CH2 CH3, এদিকে হাইড্রোজেন এদিকে Br। দেখো এখানে আমরা দেখব যে কটা কাইরাল কার্বন আছে, 5টা কার্বনের মধ্যে কটা কার্বন কাইরাল। দেখো এই কার্বনটা কাইরাল কার্বন, কারণ দেখো 4টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, এদিকে Br, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3, আর এদিকে হচ্ছে CH Br CH2 CH3। তাহলে এটা আমরা একটা কাইরাল কার্বন পেলাম। আবার এটাও কিন্তু আমাদের একটা কাইরাল কার্বন, এইদিকে যুক্ত আছে C2H5, আর এদিকে দেখো CH Br CH3। তাহলে আমরা দুটো কাইরাল কার্বন পেলাম। এরপর আমরা দেখব যে অপটিক্যালি অ্যাক্টিভ, এইটার মধ্যে আমরা কটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পাবো। দুটো কাইরাল কার্বন আছে, তার জন্য আমরা দেখতে হবে কটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আছে। তো দেখো N সমান হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন, N হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন, আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে 2 টু দি পাওয়ার n। আর nটা আমরা দেখলাম নাম্বার অফ কাইরাল কার্বন। তাহলে এখানে নাম্বার অফ কাইরাল কার্বন কটা আছে? দুটো। তাহলে আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কত হবে? 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4। তাহলে এরপর আমরা কম্পাউন্ডগুলো এঁকে দেখি যে এই 4টে কম্পাউন্ড কোনটা কোনটা হচ্ছে সেটা আমরা এঁকে দেখি। তাহলে প্রথমে এটাকে আমরা ফিশার প্রজেকশনে লিখি। ওপরে আমাদের CH3, নিচে C2H5। দেখো এই কার্বনটাকে লিখছি Br, এদিকে হাইড্রোজেন, এদিকে লিখলাম হাইড্রোজেন, এদিকে লিখলাম Br। তাহলে একটা একটা কম্পাউন্ড পেলাম। এরপরে এই যে মিরার ইমেজটা পাবো সেটা আরেকটা হয়ে যাবে। তাহলে এই মিরার ইমেজটা করি, CH3 C2H5 H Br H Br।
দেখো এটা যদি এর উপর তুলে বসায় তাহলে এটা কিন্তু তাহলে এটা আমাদের 1 নম্বর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এটা 2 নম্বর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে এরা কিন্তু পরস্পর আমাদের এনানসিওমার হয়ে গেল। দেখো এরা কিন্তু সুপার ইম্পোজেবল, সরি এরা কিন্তু মিরার ইমেজ কিন্তু সুপার ইম্পোজেবল নয়, তাহলে এরা আমাদের হয়ে গেল এনানসিওমার। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এরপরে আরও দুটো দেখি, আরও দুটো আমাদের 4টে হবে টোটাল। তাহলে দেখো এবার আবার C2H5 করে CH3। আগে আমরা কাইরাল কার্বনে হাইড্রোজেনগুলো আর বিআরগুলো অপোজিট সাইডে লিখেছিলাম, এরপরে একই সাইডে লিখব। তাহলে এটা আমাদের 3 নম্বর কম্পাউন্ড হলো। এরপরে এর আমরা মিরার ইমেজটা দেখি। দেখো এর মিরার ইমেজটাও কিন্তু এর উপরে সুপার ইম্পোজেবল হচ্ছে না, তাহলে এই দুটোকেও আমরা কিন্তু বলবো এনানসিওমার। তাহলে দেখো আমরা 4টে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি, তাহলে এনানসিওমার পেলাম, এরপরে দেখি ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমার কোনগুলো? ডায়াস্টিরিওমার হচ্ছে যারা হচ্ছে সুপার ইম্পোজেবল, নট মিরার ইমেজ, অর্থাৎ একে অপরের মিরার ইমেজ হবে না, অ্যান্ড নট সুপার ইম্পোজেবল, অর্থাৎ একে অপরের মিরার ইমেজও হবে না, একে অপরের উপর সুপার ইম্পোজেবলও হবে না। তাহলে দেখো আমরা বলতে পারি যে এই 1 নম্বরটার সঙ্গে আমরা যদি 3 নম্বরটা নিই, দেখো তাহলে দেখো 1 নম্বরটার সঙ্গে যদি আমরা 3 নম্বরটা নিই, এরা কিন্তু একে অপরের মিরার ইমেজও নয়, আবার সুপার ইম্পোজেবলও নয়। তাহলে আমরা ডায়াস্টিরিওমার বলবো কোন জোড়াটাকে? 1 আর 3কে বলবো ডায়াস্টিরিওমার। সেরকম যদি আমরা এই 2 নম্বরটা নিই আর 4 নম্বরটা নিই, এরা কিন্তু দেখো পরস্পরের মিরার ইমেজও নয়, আবার পরস্পর সুপার ইম্পোজেবলও নয়। তাহলে আমরা ডায়াস্টিরিওমার 2, 4টাকে বলতে পারবো। 2, 4 আমাদের আরেকটা জোড়া হবে 2, 4। তারপর আমরা 1-এর সঙ্গে 3টাকে বলতে পারি। তোমরা মিলিয়ে দেখবে যে 1-এর সঙ্গে 3টা হবে, এরা কিন্তু 1 আর 3 এরা কিন্তু তোমার পরস্পর মিরার ইমেজও হবে না, সুপার ইম্পোজেবলও হবে না। তাহলে 1 আর 3 হলো, 2 আর 4 হলো, আর আমাদের হবে 2 আর 4, 1, 3, 1, 3, 2, 4, আর আমাদের হবে 2, 3, 1, 4। তাহলে আমরা এনানসিওমার পেয়েছি 2 জোড়া, 2 আর 4, আর 1 আর 2, আর ডায়াস্টিরিওমার পেয়েছি 4 জোড়া, 1, 3, 1, 4, 2, 4 আর 2, 3, যারা কিন্তু পরস্পরের মিরার ইমেজও নয় আর সুপার ইম্পোজেবলও নয়। এরপরে আমরা দেখব মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড কোনগুলো আমরা এরপর দেখব, এটা অপটিক্যাল আইসোমারিজমের একটা ভাগ। এরপর আমরা দেখব মেসো কম্পাউন্ড। তাহলে আমরা দেখি, আমরা টার্টারিক অ্যাসিড নেব। টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখি। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এদিকে COOH, COOH, এদিকে H, OH, এদিকে H, OH। দেখো আমরা দুটো কাইরাল সেন্টার পেয়েছি, এই একটা কাইরাল সেন্টার পেয়েছি, এই একটা কাইরাল সেন্টার পেয়েছি। দেখো এই 4টে ডিফারেন্ট গ্রুপ, আর এই কার্বনটাও 4টে ডিফারেন্ট গ্রুপ। তাহলে আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ফর্মুলা কি বলেছিলাম? 2n, অর্থাৎ আমাদের 2 দুগুণে 4 হওয়ার কথা। তাহলে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড দেখি কতগুলো হচ্ছে। প্রথমে দেখো ফিসার প্রজেকশনে লিখি, COOH, দুটো কাইরাল কার্বন আছে, এদিকে H, এদিকে OH, এদিকে H, OH। তাহলে এটা আমাদের একটা হলো। এরপর এর মিরার ইমেজটা আমাদের দেখি, আর একটা হবে COOH, OH, H, H, OH।
তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, এবং এই জোড়াটা পরস্পর আমাদের এনান্সিয়মান হয়ে গেল, মিরর ইমেজ কিন্তু সুপার ইম্পোজেবল নয়। এরপর আমরা আরেকটা আঁকি স্ট্রাকচার, এখানে COOH, এরপরে আমরা OH আর H গ্রুপগুলো ডিফারেন্ট দিক একই আলাদা দিকে রেখেছিলাম, আমরা একই দিকে লিখলাম OH। তাহলে দেখো, তাহলে এর একটা মিরর ইমেজ আমাদের কিন্তু, দেখো এটা কিন্তু আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নয়, কাইরাল কার্বন আছে তাও কিন্তু আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নয়। কেন? দেখো এর মধ্যে কিন্তু আমরা একটা সিমেট্রি পাবো, দেখো এখানে আমরা একটা প্লেন অফ সিমেট্রি পাবো। দেখো আমরা কি বলেছিলাম যে কার্বনটাকে, আমাদের মলিকুলটাকে অ্যাসিমেট্রিক হতে হবে, কোনো প্লেন অফ সিমেট্রি বা কোনো সিমেট্রি থাকা চলবে না, দুটো ইকুয়াল হাফে ভাগ করা যাবে না। কিন্তু দেখো এটাকে আমরা দুটো ইকুয়াল হাফে ভাগ করতে পারছি। দেখো এই পোর্শনটা কিন্তু দুটো একই রকম আমরা দুটো পার্টে ভাগ করতে পেরেছি। তাহলে কিন্তু এখানে আমাদের একটা সিমেট্রি রয়ে যাচ্ছে, তাহলে সিমেট্রি থাকা মানে সেটা কিন্তু আর কাইরাল কার্বন হবে না, তাহলে সেটা কিন্তু আমাদের কাইরাল কম্পাউন্ড আর হবে না, যেহেতু এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল মেসো কম্পাউন্ড। তাহলে এটাকে আমরা বলবো মেসো কম্পাউন্ড, কারণ এটা নট অপটিক্যালি অ্যাক্টিভ, এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ নয়, এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়, কারণ দেখো এর মধ্যে প্লেন অফ সিমেট্রি রয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে কোনো কাইরালিটি নেই, আর কাইরালিটি না থাকা মানে সেটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে না, দুটো ইকুয়াল পার্টে ভাগ করা যাচ্ছে। তাহলে এরকম কম্পাউন্ডকে আমরা বলবো মেসো কম্পাউন্ড, অর্থাৎ কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়, এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা বলবো মেসো কম্পাউন্ড। তাহলে আমরা আজকে অপটিক্যাল আইসোমারিজম আলোচনা করলাম এই ভিডিওতে।